হ্যালো এভরিওয়ান, লাইভ এমসিকিউ ইংলিশ সলভ ক্লাস 2তে স্বাগত জানাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ লায়ন্স? সিংহের কালেকটিভ নাউন কি? এখানে দেওয়া আছে গ্যাগল, স্কুল, প্যাক, প্রাইড। গ্যাগল হচ্ছে হাঁসের কালেকটিভ নাউন, স্কুল হচ্ছে মাছের কালেকটিভ নাউন, প্যাক হচ্ছে কুকুর জাতীয় প্রাণীর, কালেকটিভ নাউন। বাকি রইল প্রাইড। প্রাইড হচ্ছে লায়নের কালেকটিভ নাউন। উত্তর প্রাইড। কোয়েশ্চেন নাম্বার 2, ড্যাশ 100 বয়েজ লস্ট দেয়ার চাইল্ডহুডস amidst the ruins of bombed out cities। এখানে কি হবে? আমরা জানি 100, ডজন, 1000, মিলিয়ন, এইসবের পূর্বে এ বসে এবং সেই হিসেবে এখানে বসবে এ। উত্তর এ। কোয়েশ্চেন নাম্বার 3, সিনোনিম অফ ভেরি হার্ড অর্থাৎ খুব কঠিন। মাইল্ড, মাইল্ড অর্থ হালকা। কুইক, কুইক অর্থ দ্রুত। এফোর্টলেস অর্থ সহজ, অর্থাৎ সহজ বা কষ্টহীন। সহজ বা কষ্টহীন। আর্ডিয়াস, আর্ডিয়াস অর্থ হচ্ছে কঠিন, কঠিন বা প্রচণ্ড কষ্টসাধ্য। প্রচণ্ড কষ্টসাধ্য। তাহলে ভেরি হার্ডের সিনোনিম কি হবে? আর্ডিয়াস। নাম্বার 4, উইথ অনলি ড্যাশ পেশেন্স ইউ ক্যান সলভ ইভেন দ্য মোস্ট কমপ্লিকেটেড প্রবলেমস। অর্থাৎ এই যে পেশেন্স, আমাদের খেয়াল রাখতে হবে এই শব্দটি কোন ধরনের নাউন। এটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? আমরা জানি অনলির পর এ ফিউ বসে অথবা এ লিটল বসে। এখন এ ফিউটা বসে কাউন্টেবলের ক্ষেত্রে, আর লিটল বসে নন কাউন্টের ক্ষেত্রে। এখন পেশেন্ট শব্দটা ডেফিনেটলি নন কাউন্ট অর্থাৎ আনকাউন্টেবল, সেই হিসেবে উত্তর হবে এ লিটল। দি লিটল কেন হবে না? দি লিটল মানে হচ্ছে যা নেই বললেই চলে এরকম কিছু একটা। এ ফিউ কাউন্টেবল এটা হবে না, দি লিটল তো হবেই না, এ লিটল হবে। কারণ হচ্ছে এ লিটলের নন কাউন্টের ক্ষেত্রে ব্যবহার করি এবং পেশেন্স যেহেতু আনকাউন্টেবল বা নন কাউন্ট, উত্তর হবে এ লিটল। কোয়েশ্চেন নাম্বার 5, এ ওয়াইজ মঙ্ক once told a tale of a witch, a forest nymph, and a gentle doe who guarded a hidden spring chose the masculine gender। আমাদের প্রশ্নটা ভালো করে পড়তে হবে, কি চেয়েছে সেটা গুরুত্বপূর্ণ। মাস্কিউলিন জেন্ডার চেয়েছে। এখানে উইচ, মঙ্ক, নিম্ফ, ডো। আমাদের এখানে খুঁজে বের করতে উইচ শব্দটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, মঙ্ক হচ্ছে মাস্কিউলিন জেন্ডার, নিম্ফ হচ্ছে ফেমিনিন জেন্ডার, ডো হচ্ছে ফেমিনিন জেন্ডার। উইচ মানে হচ্ছে কি? উইচ মানে হচ্ছে ডাইনি, এটার মাস্কুলিন জেন্ডার হচ্ছে উইজার্ড মানে জাদুকর। তারপর মঙ্ক, এটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার, এটার ফেমিনিন জেন্ডার হচ্ছে, অর্থাৎ উইজার্ডটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার, মনকেরই হচ্ছে নান, যেটা মঠ বাসিনী, ফেমিনিন জেন্ডার। নিম্ফ হচ্ছে ফেমিনিন জেন্ডার এবং ডো হচ্ছে ফেমিনিন জেন্ডার। তাহলে আমাদের উত্তর হবে মাস্কুলিন জেন্ডার চেয়েছে, এখানে মাস্কুলিন জেন্ডার হচ্ছে মঙ্ক, উত্তর হবে মঙ্ক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে উই নেমড দ্য পাপি ম্যাক্স। এখানে জানতে চেয়েছে যে নেমড শব্দটি
এটা কোন ধরনের ভার্ব? আমরা জানি এটা একটা ভার্ব, বাট কোন ধরনের ভার্ব? আমাদেরকে এখানে দেয়া আছে কগনেট ভার্ব, কজেটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, গ্রুপ ভার্ব। এখন আমাদেরকে এই 4টা অপশন থেকে একটা উত্তর বের করতে হবে। কিভাবে বের করব? প্রথমত কগনেট ভার্ব। কগনেট ভার্বের অর্থ হচ্ছে সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ ক্রিয়া। কজেটিভ ভার্বটা কি? কজেটিভ ভার্ব হচ্ছে যে যখন কোনো কাজ কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করায়। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এইখানে চাঁদটা দেখতেছে শিশু, দেখাচ্ছেন কে? মা। এটাকে এই ধরনের বাক্যকে বলে কজেটিভ ভার্ব। ওকে, তারপর হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বটা আমরা জানি যে সাধারণত যেমন লোক ডাউন আপন, লোক ডাউন আপন, এরকম প্রিপোজিশন যুক্ত শব্দগুলো সাধারণত গ্রুপ ভার্ব থাকে। তো আমাদের উত্তর কগনেট ভার্বও হচ্ছে না, গ্রুপ ভার্বও হচ্ছে না, পজিটিভ ভার্ব হচ্ছে না, উত্তর হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এখন ফ্যাক্টিটিভ ভার্ব কিভাবে বুঝবো আমরা? এই ধরনের বাক্যে থাকবে যেমন ইলেক্ট, সিলেক্ট, অ্যাপয়েন্ট, এই শব্দগুলো থাকবে অথবা নেম থাকবে এবং একটা অবজেক্ট দিয়ে কাজ হবে না, তখন অবজেক্ট দুটা ব্যবহার করতে হবে। যদি আমরা বলি উই নেমড, আমরা নাম রেখেছিলাম দ্য পাপি। পাপি মানে কি? কুকুরছানা। তো কুকুরছানার কিছু একটা নাম রেখেছিলাম, কিন্তু নামটা তো উল্লেখ করিনি, যার কারণে বাক্যটি পূর্ণ হচ্ছে না। তাই বলবো যে উই নেমড দ্য পাপি ম্যাক্স, আমরা নামটা রেখেছিলাম ম্যাক্স। কুকুরের ছানার মানে কুকুরছানার নামটি রেখেছিলাম ম্যাক্স, অর্থাৎ আমার এই অবজেক্টটিও লাগতেছে, এই অবজেক্টটিও লাগতেছে, অর্থাৎ দুটা অবজেক্ট ব্যতীত আমাদের বাক্যটি সম্পূর্ণ হচ্ছে না। এই ধরনের বাক্যকে বা এই ধরনের যে ভার্ব ব্যবহার করা হয়, এই ভার্বকে বলে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে উত্তর হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এরকম ইলেক্ট থাকতে পারে, সিলেক্ট থাকতে পারে, অ্যাপয়েন্ট থাকতে পারে ইত্যাদি। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শিখে নেবেন। তারপর হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 7 বলা হয়েছে বাই নেক্সট উইক উই ড্যাশ দ্য নিউ ওয়েবসাইট। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাই নেক্সট উইক আমাদের মনে রাখতে হবে বাই দিস টাইম, বাই নেক্সট টাইম কোনো একটা সময় থাকবে, বাই টাইম এখানে সালও থাকতে পারে, ধরেন দিল যে 2030। বাই 2030 আই ওয়ান্ট টু রান এ বিজনেস, আমি একটা বিজনেস শুরু করতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স। বাট বিষয় হচ্ছে যে যদি বাই টাইম, বাই নেক্সট টাইম, বাই দিস টাইম এই ধরনের বাক্য থাকে, তখন এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। বাই নেক্সট টাইম এটা হচ্ছে যে উই ড্যাশ দ্য নিউ ওয়েবসাইট, এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে হবে ফিউচার। যদি এরকম বাই নেক্সট উইক, বাই এর পরে কোনো একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, তখন এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তো আমরা জানি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? উইল থাকবে এবং হ্যাভ থাকবে, আর ভার্বের 3 ব্যবহার হবে। তাহলে উত্তর হবে উইল হ্যাভ লঞ্চড। বাই নেক্সট উইক উই উইল হ্যাভ লঞ্চড দ্য নিউ ওয়েবসাইট। কোয়েশ্চেন নাম্বার 8 বলা আছে যে দ্য অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। সিকোফেন্ট, সিকোফেন্ট মানে হচ্ছে চাটুকার, চাটুকার যারা তেলবাজ, যারা তেলবাজি করে বা চাটুকারিতা করে তাদেরকে সিকোফেন্ট বলা হয়, অর্থাৎ চাটুকার। ক্রিটিক, ক্রিটিক মানে কি? সমালোচক। সমালোচকগণ কি করে? নেতিবাচক অথবা নিরপেক্ষ বক্তব্য দেয়। ক্রিটিকরা সাধারণত নেতিবাচক মন্তব্য করে। ফ্ল্যাটারার, ফ্ল্যাটারার মানে কি? চাটুকার। ফ্ল্যাটারার অর্থ চাটুকার। অ্যাডমায়ারার তো প্রশংসক। এটা একটা নেগেটিভ শব্দ, বাট এটা একটা পজিটিভ শব্দ। তার মানে হচ্ছে যে অ্যাডমায়ারার প্রশংসক, উনি ভালো কিছুর প্রশংসা করেন, এটা হচ্ছে অ্যাডমায়ারার। বাট ফ্ল্যাটারার হচ্ছে চাটুকারিতা করা বা তেলবাজি করা। সার্ভেন্ট, সার্ভেন্ট অর্থ আমরা সবাই জানি, সার্ভেন্ট অর্থ চাকর। তাহলে আমাদের অ্যান্টোনিম বলেছে, সিকোফেন্টের সিনোনিম যদি বলতো তাহলে আমরা ফ্ল্যাটারার দাগাতাম, বাট বলেছে অ্যান্টোনিম, তাই আমরা দাগাবো ক্রিটিক। Question number 9. He himself admitted that the tariffs could escalate, escalate অর্থ বৃদ্ধি করা, tension উত্তেজনা, and hurt the global economy.
মানে বিশ্ব অর্থনীতি ক্ষতির মুখে পড়তে পারে যদি ট্যারিফ কি পায়, বৃদ্ধি পায়। ট্যারিফ বৃদ্ধি পেলে একটা উত্তেজনা তৈরি হবে এবং বিশ্ব অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে হিমসেলফ এই শব্দটি কোন ধরনের প্রনাউন? আমরা জানি সেলফ বা সেলফস এই সাফিক্সগুলো যুক্ত থাকলে এটাকে বলে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন। বাট এখানে তো সেলফ রয়েছে, তো আমরা কি এটা রিফ্লেক্সিভ দাগাবো? তবে বিষয় হচ্ছে যে যদি সাবজেক্টের পরপরই সেলফ বা সেলফস যুক্ত শব্দ বা প্রোনাউনটি বসে, তাহলে এটা এই নাউনটিকে জোর দেওয়া, নাউন বা প্রোনাউনটিকে জোর দেওয়ার জন্য বসানো হয় এবং সেই ক্ষেত্রে এটার নাম পরিবর্তন হয়ে রিফ্লেক্সিভ থেকে হয়ে যাবে এমপ্যাথিক প্রোনাউন। তাই আমরা দাগাবো এমপ্যাথিক প্রোনাউন। আমরা আরেকটু ভালো করে বুঝে নিই। সেলফ বা সেলফস যুক্ত শব্দটি রিফ্লেক্সিভ প্রোনাউন। তবে যদি সাবজেক্টের পরপরই ওই শব্দটি বসে, তাহলে এটার নাম হয়ে যাবে এমপ্যাথিক প্রোনাউন। আই থিঙ্ক ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ডাজ সেস্কিউপেডালিয়ন মিনস? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মানে দীর্ঘা শব্দবলীর ব্যবহার করা, মানে দীর্ঘ শব্দাবলীর, দীর্ঘ তার মানে ইউজিং লং ওয়ার্ডস এটার উত্তর। এই শব্দগুলো সাধারণত আমরা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই চ্যাপ্টারে পাবো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ে নেবেন। এই ধরনের অসংখ্য ওয়ার্ড রয়েছে, সেগুলো আপনারা সেখান থেকে মুখস্থ করতে পারবেন। কোয়েশ্চেন নাম্বার 11, when someone says truth, how are they most likely feeling? এই যে ট্রুথ, এই ট্রুথ শব্দটা মূলত সি বোঝায়। সি মানে কি? মানে হচ্ছে যে বিরক্তিকর কোনো কিছু বা অথবা মানে বকাঝকা করা, যে ছি তুমি এই কাজটা করতে পারলা, এরকম। তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টা আমরা খুবই অভ্যস্ত এই শব্দটির সাথে, তাই আমরা এটা নিয়ে আর ব্যাখ্যা বাড়াচ্ছি না। এটা হবে যে অ্যানয়েড অথবা স্কোল্ডিং, বকা দেওয়া বা বিরক্ত হওয়া। কোয়েশ্চেন নাম্বার 12, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আমাদেরকে কারেক্টলি এই বিষয়টা মনে রাখবেন। অনেক সময় মিসস্পেল বলে, অর্থাৎ যে ভুল শব্দ কোনটি, অনেক সময় কারেক্ট শব্দ বলে। সো প্রশ্ন দাগানোর ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন, প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন প্রশ্নে কী চেয়েছে, কারেক্ট স্পেলড ওয়ার্ড চেয়েছে নাকি মিসস্পেলড চেয়েছে। তো এইখানে 4টা শব্দ দেওয়া আছে, মানে একই শব্দের ভিন্ন ভিন্ন বানান চেঞ্জ করে দেওয়া আছে। তো আমরা সঠিকটা শিখব। সঠিকটা হচ্ছে যে BOURGEOIS। এটা যদি আমরা উচ্চারণ করি, এটা উচ্চারণ হচ্ছে বুর্জোয়া। উচ্চারণটা হচ্ছে বুর্জোয়া, যার অর্থ হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। মনে রাখবো কীভাবে? BOURGEOIS, বুর্জোয়া শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসে। তো প্রত্যেকটা স্পেলিং ওয়ার্ড এই স্পেলিংয়ের চ্যাপ্টার থেকে যখন পড়বেন, আপনি এইভাবে ভেঙে ভেঙে লিখে পড়বেন, যাতে আপনার আর ভুল না হয়। আশা করি এইভাবে ভেঙে ভেঙে লিখে পড়লে আপনি ভুল করবেন না এবং পরীক্ষায় একটা মার্ক কনফার্ম করতে পারবেন। আই ডিসাইডেড টু স্টার্ট এ নিউ হবি। আমি একটা নতুন শখ শুরু করতে সিদ্ধান্ত নিয়েছি। ওকে, তো এটাকে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো আমরা সেন্টেন্সটা পড়ে বুঝতে পারলাম এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমাদেরকে করতে হবে প্যাসিভ ভয়েস। তো এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় জেনে রাখা দরকার, এই যে ডিসাইডেড শব্দটি, এরকম আরও কয়েকটি শব্দ রয়েছে, যেমন এগ্রি, ডিমান্ড, ডিটারমাইন ইত্যাদি আরও বেশ কয়েকটি রয়েছে। আমি জাস্ট
বোঝার সুবিধার্থে আরও 3টি শব্দ লিখে নিলাম, এগ্রি, ডিমান্ড, ডিটারমাইন, ডিসাইডেড। এই যে শব্দগুলো, এই শব্দগুলো থাকলে আমাদের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে, প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই শব্দগুলো লেখার পর একটা দ্যাট বসাবো, দ্যাট বসাবো। তার মানে এখানে দ্যাট আছে, এটা নাই, এটা বাদ, এখানে দ্যাট আছে, ওকে ডান, আই ডিসাইডেড দ্যাট। ওকে, তারপর আমরা কি করব, অবজেক্টটাকে নিয়ে আসবো সাবজেক্টে। তার মানে আমার এই বাক্যে আই ডিসাইডেড দ্যাট ঠিক আছে, এতটুকু ঠিক আছে, আই ডিসাইডেড দ্যাট এতটুকু ঠিক আছে, এ নিউ হবি, ওকে, এইটুকু বাক্য সঠিক, দুইটা বাক্যই সঠিক, এ নিউ হবি। এরপরে কাজ হচ্ছে যে এরপরে দ্যাটের পরে সাবজেক্টটা বসিয়ে তারপর শুড বসাতে হবে, শুড। তার মানে এখানে শুড রয়েছে, এখানে নেই, তার মানে এটাও বাদ। এভাবে বাদ দিবেন, কীভাবে বাদ দিতে হয় সেটাও দেখাচ্ছি। তার মানে হচ্ছে আই ডিসাইডেড দ্যাট এ নিউ হবি শুড, শুডের পরে আমরা জানি যেহেতু আমরা ভয়েস করছি তো ভার্বের থার্ড ফর্ম বসাবো। তো শুডের পর, শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পর বেস ফর্ম বসে। যেহেতু আমাদেরকে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ স্টার্টেড 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, সেহেতু আমরা শুডের পরে একটা বি ভার্ব নিয়ে আসবো, এই জন্য আমরা বি বসিয়েছি, অর্থাৎ বেস ফর্ম বসাবো, তাই আমরা বি বসিয়েছি। এবং শুডের পরে কি হচ্ছে, বি স্টার্টেড। তার মানে এই যে আই ডিসাইডেড টু স্টার্ট এ নিউ হবি, এটার ভয়েস চেঞ্জ কি হলো, যে আই ডিসাইডেড দ্যাট এ নিউ হবি শুড বি স্টার্টেড। তাহলে উত্তর হচ্ছে এটা, মনে রাখতে হবে। ডিসাইডেড, ডিসাইড, এগ্রি, ডিমান্ড, ডিটারমাইন এইরকম শব্দ থাকলে, অ্যাক্টিভ ভয়েসে এরকম শব্দ থাকলে আমরা যদি প্যাসিভে করি, তারপর হচ্ছে যে এই শব্দগুলো লেখার পর দ্যাট বসাবো, তারপর ওই সাবজেক্টটি বসাবো, সাবজেক্ট বসানোর পরে শুড বসিয়ে তারপর হচ্ছে যে একটা বি বসবে, শুডের পরে একটা বি বসবে, তারপর ভার্ব যে মূল ভার্বটা থাকবে ওই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আশা করি বুঝতে পেরেছেন। কোয়েশ্চেন নাম্বার 14, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদেরকে কি করতে হবে, কারেক্ট সেন্টেন্স বের করতে হবে। আই স্টিল হ্যাভন্ট ফ্যাথমড অফ হাউ টু পুট দিস বুককেস টুগেদার। ওকে, আই স্টিল হ্যাভন্ট ফ্যাথমড আউট। এরপর আরও থাকলো, আমি বাকিগুলো লিখি নাই, জাস্ট দুইটা দিয়ে বুঝিয়ে দিব। এখন এই রকম বাক্যে সাধারণত কি ফ্যাথমড অফ, ফ্যাথমড আউট, এখন এই দুটার মধ্যে যে কোনো একটা সঠিক হবে। এখন কোনটা সঠিক হবে, আমরা জানি যে সমাধান বের করা বা বুঝে ওঠা, এটা বোঝাতে গিয়ে ফেদমের সাথে, এই যে ফেদমের সাথে আউট বসে, এর মানে হচ্ছে সমাধান বের করা বা বুঝে ওঠা। অর্থ কি দাঁড়ালো, আই স্টিল হ্যাভন্ট ফ্যাথমড আউট, আমি এখনো বুঝতে পারিনি হাউ টু পুট দিস বুক কেস টুগেদার, এই বুক কেসগুলো একত্রে কীভাবে রাখবো এটা আমি এখনো বুঝতে পারিনি। তার মানে হচ্ছে যে ফেদম আউট অর্থ সমাধান বের করবা, বুঝে ওঠা। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, আই স্টিল হ্যাভন্ট ফ্যাথমড আউট হাউ টু পুট দিস বুক কেস টুগেদার। কোয়েশ্চেন নাম্বার 15, পাবলিক অ্যাঙ্গার শুড হ্যাভ ড্যাশ ওয়ান্স দ্য থ্রেট অফ ফোর্স টু এন্ড দ্য ডেমনস্ট্রেশন হ্যাজ বিন রিমুভড। এখন এই ক্ষেত্রে আপনি পরীক্ষার হলে কীভাবে সময়টা বাঁচাবেন, আপনার পুরো বাক্য পড়ার দরকার নেই, এখানে অ্যাব শব্দটি আছে। এখন আমরা জানি এটার সাথে একটা এখানে কি বসবে, প্রেপোজিশন বসবে, আমরা একটা প্রেপোজিশন বসাবো। তো আমরা যদি এইটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রেপোজিশন মানে করতে পারি, ইউজ করতে পারি, তাহলে আমার পুরো বাক্যটা পড়া লাগতেছে না। যদি মনে করেন যে বাক্যটি বুঝতে সমস্যা হচ্ছে, তখন আপনি পুরো বাক্যটা পড়বেন। বা যদি মনে হয় যে এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন বসে, একটা প্রিপোজিশনই বসে, তখন ওইটি বসিয়ে দেবেন। আমরা জানি কি ধীরে ধীরে কমে যাওয়া বা হ্রাস পাওয়া, এই অর্থে আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি, অ্যাওয়ে। তার মানে হচ্ছে যে পাবলিক অ্যাঙ্গার শুড have away once the threat of force to end the demonstration has been removed. ওকে, তার মানে উত্তর হবে away। এগুলো আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারে পাবেন,
বেশ কিছু দেয়া আছে বইয়ে, ওগুলো পড়লে সলভ করতে পারবেন। কোয়েশ্চেন নাম্বার 16, it is certain that the truth will come out। আমাদেরকে বলছে সিম্পল সেন্টেন্স করতে। আমরা সাবজেক্ট ভার্ব এখন এতে আমরা বুঝলাম এটা কি কোন সেন্টেন্সে রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। আমাদেরকে বের করতে হবে কিসে, সিম্পলে রূপান্তর করতে হবে। আমরা জানি সিম্পল সেন্টেন্সটা হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব। তো এই যে ইট ইজ সার্টেন এইরকম শব্দ থাকলে, অথবা ইট ইজ শিওর থাকলে শিওরলি, ইট ইজ সাডেন থাকলে সাডেনলি, ঠিক এরকম ইট ইজ সার্টেন থাকলে কি লিখবো আমরা, সার্টেনলি। তার মানে এই যে ইট ইজ সার্টেন দ্যাট, এতটুকুকে আমরা লিখে ফেললাম সার্টেনলি হিসেবে, একটা শব্দে রূপান্তর করলাম। তার মানে দ্য ট্রুথ উইল কাম আউট, এইটুকু সেম থাকলেও কোনো সমস্যা নেই। তার মানে উত্তর কোনটা হচ্ছে, এই যে সার্টেনলি শব্দটি, উত্তর হচ্ছে এটা, সার্টেনলি দ্য ট্রুথ উইল কাম আউট। দ্য আর্টিস্ট হুম এভরিওয়ান অ্যাডমায়ার্স উইল হোল্ড অ্যান এক্সিবিশন নেক্সট মান্থ। এখানে বলেছে নাউন প্রেজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ প্রেজ। আমাদেরকে এই চারটা থেকে একটা বের করতে হবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দ্য আর্টিস্ট হুম এভরিওয়ান অ্যাডমায়ার্স, হুম এভরিওয়ান অ্যাডমায়ার্স, হুম যাকে সবাই প্রশংসা করে, কাকে প্রশংসা করে, এই যে অংশটুকু, এটা তাহলে কাকে প্রশংসা করে, সবাই প্রশংসা করে কাকে, আর্টিস্টকে। ভালো করে লক্ষ্য করুন, আর্টিস্টকে এখানে সাবজেক্ট। ওকে ডান, বাকি অংশ দরকার নেই, আমাদের কাজ হচ্ছে এইটুকু নিয়ে, যে আমাদের এইটুকু নিয়ে কাজ। তো এই যে অংশটুকু, এটা কার সম্পর্কে বলেছে, সাবজেক্ট সম্পর্কে। সাবজেক্টটা কি, নাউন। তো আমরা জানি যখন কোনো শব্দ নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের কাজ হলো যে এই যে শব্দটুকু এখানে, যে হুম এভরিওয়ান অ্যাডমায়ার্স, এই পুরোটা শব্দ জুড়ে এই যে তিনটা শব্দ, এই পুরো বাক্যটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি, অ্যাডজেক্টিভ। এখন নাউন তো হবে না, নাউন ফ্রেজও হবে না, নাউন ক্লজও হবে না, এই দুইটা বাদ। এখন অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ প্রেজ, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন ক্লজ নাকি প্রেজ, আমরা জানি প্রেজে একাধিক শব্দ থাকে, সাবজেক্ট থাকে না, ভার্ব থাকে না। বাট এখানে দেখতে পাচ্ছি এভরিওয়ান একটা সাবজেক্ট, অ্যাডমায়ার্স একটা ভার্ব, এখানে একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে। যদি এরকম বাক্যে থাকে সাবজেক্ট এবং ভার্ব, এগুলোকে ক্লজ বলা হয়। তার মানে উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। কারণ আমরা আবার পড়ি যে দ্য আর্টিস্ট হুম এভরিওয়ান অ্যাডমায়ার্স, এই যে হুম এভরিওয়ান অ্যাডমায়ার্স, এই শব্দগুলো দ্বারা কাকে বোঝানো হয়েছে, নাউনকে বোঝানো হয়েছে। আর নাউন সম্পর্কে তথ্য দিলে সেটি কি, অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে, এটা কি, ক্লজ। তাই আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দেখাবো, অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 18, দ্য প্রেজ, মনে রাখতে হবে প্রেজ বিট সোর্ডস ইন্টু প্লাউশেয়ার্স। এই যে বিট সোর্ডস ইন্টু প্লাউশেয়ার্স, এই এটার অর্থ হচ্ছে যুদ্ধ ও সংঘর্ষ থেকে শান্তি। এটা একটা প্রেজ। এইখানে দেখেন সাবজেক্ট নেই, একটা ভার্ব আছে বাট সাবজেক্ট নেই। যদি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে তাহলে ক্লোজ হবে, যেহেতু এটা সাবজেক্ট এবং যেহেতু ভার্ব আছে বাট সাবজেক্ট নেই, তার মানে এটা প্রেজ। তো এটার অর্থ কি, যুদ্ধ সংঘর্ষ থেকে শান্তি। তাহলে চেঞ্জিং ফ্রম কনফ্লিক্ট টু পিস, এই যে শান্তি, এটা হচ্ছে প্রেজ। প্রেজের অর্থ হচ্ছে এটা, আমরা মুখস্থ করে ফেলবো। তারপর কোয়েশ্চেন নাম্বার 19, দ্য এমপ্লয়িজ ওয়ার্কড ইন এ গ্যারেজ ড্যাশ উইন্ডোজ ওয়ার নেভার ওপেন্ড। বলছে যে কর্মীরা কাজ করে একটা গ্যারেজে, ড্যাশ জানালা ওয়ার নেভার ওপেন্ড। তা আমরা বলতে পারি না এটা যে জেটির জানালা, জেটির জানালা কখনোই খোলা হয় না। জেটি, এই জেটির দ্বারা কি, হয়ার দ্বারা
কোথায় বা যেথায়, দ্যাট যে, হুজ কার বা যার বা যেটির, তার মানে উত্তর হচ্ছে হুজ। মানে আমরা বলবো যে দ্য এমপ্লয়িজ ওয়ার্কড ইন এ গ্যারেজ হুজ উইন্ডোজ ওয়ার নেভার ওপেনড। ক্লিয়ার? ওকে। কোয়েশ্চেন নাম্বার 20, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে কি বোঝানো হয়েছে? হ্যাজটা একটা ভার্ব, বিনটাও ভার্ব, রেইনিংটাও ভার্ব, রেইনের সাথে আইনজি যুক্ত করা হয়েছে, তার মানে তিনোটাই ভার্ব। তো আমাদেরকে বলেছে পার্টিসিপল প্রেস, প্রেজাল ভার্ব, ভার্ব প্রেস, জিরান্ডিয়াল প্রেস, তার মানে এখানে তিনটি ভার্ব, দ্যাটস এটা হচ্ছে ভার্ব প্রেস। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।